তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি অনিমেষকর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। করোনার উচ্চ সংক্রমিত এলাকায় ভোটের বিপক্ষে মন্ত্রিপরিষদ, সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনের বৈঠক কাল। করোনায় আরো ৩৬ জনের মৃত্যু, নতুন রোগী ২,৫৩৭ জন, শনাক্তের হার ১২.৩৩%। নির্বাচনে আওয়ামী লীগকে ছাড় দেয়া হবে না, মন্তব্য ফখরুলের। ষড়যন্ত্র ব্যর্থ হবে বলছেন কাদের। হেফাজত নেতাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার চিন্তা দুদকের, ৫০ নেতার সফরের তথ্য চেয়ে ইমিগ্রেশনে চিঠি। সংবাদ সন্ধ্যায় শিরোনাম বলছিলাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকাগুলোয় ভোট গ্রহণের বিপক্ষে মত দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ এবং খুলনার বিভাগীয় কমিশনার। আলাদা চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে এই মত দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে কাল জরুরি সভায় বসছে নির্বাচন কমিশন। লক্ষ্মীপুর ২, ১১ পৌরসভা এবং প্রথম ধাপের ৩৭১ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে ২১ জুন। এছাড়া ঢাকা ১৪, সিলেট ৩ ও কুমিল্লা ৫ আসনে ভোট হবে ১৪ জুলাই। বর্তমানে সীমান্তবর্তী জেলাসহ আরও কিছু এলাকায় করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। উচ্চ সংক্রমণ রয়েছে এমন ৬ জেলার ১৬০-এর অধিক ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে ২১ জুন। এমন অবস্থায় এইসব এলাকায় এখনই ভোট না করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ও খুলনার বিভাগীয় কমিশনার। ১২৩টি ইউনিয়ন এবং একটি পৌরসভাকে আমরা আপাতত পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে সুপারিশ করেছি। নির্বাচন কমিশন যদি সিদ্ধান্ত নেয় এবং সরকার যদি সিদ্ধান্ত নেয়, হ্যাঁ ইলেকশন তো আমরা করবো, অবশ্যই মাঠ পর্যায়ে করতেই হবে, সিদ্ধান্ত তো মানতেই হবে, কিন্তু সেক্ষেত্রে উচ্চ সংক্রমণ ঝুঁকি থাকবে। ভোট নিয়ে ১০ জুন জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ভোট হবে কিনা তা কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি দেখা যায় যে নির্বাচন করতে যে এই সংক্রমণটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশন বিষয়টা কগনিজেন্স নেবে এবং আমার মনে হয় ১০ তারিখে যে একটা কমিশন সভা আহ্বান করা হয়েছে, হয়তো বা এই সভায় আমরা বিষয়টা নিয়ে হয়তো আলোচনার একটা প্রেক্ষাপট আমরা পাব। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকা অবস্থায় ভোট হলে করোনা বেড়ে যেতে পারে। সরকারের তো জীবন ও জীবিকার জন্য তো চিন্তা করে। ইলেকশনটা যদি ১ মাস পিছিয়ে দেয় তাহলে কিছুই হবে না, জীবিকারও কিছু হবে না, বরঞ্চ জীবনের জন্য ভালো হবে। এদিকে যেসব এলাকায় নির্বাচন হবে সেসব এলাকা লকডাউনের আওতামুক্ত রাখার জন্য মন্ত্রিপরিষদকে চিঠি দিয়েও রেখেছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৪১ দিন পর ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ২,৫০০-এর বেশি। পরীক্ষা বিবেচনায় হার উঠেছে ১২.৩৩%। করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৬ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে প্রায় ৪%। ৫১০ ল্যাবে গত ২৪ ঘন্টায় ২০,৫৪৮ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,৫৩৭ জনের। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮,১৭,৮১৯ জনে। দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১৭ ও নারী ১৯ জন। সবচেয়ে বেশি প্রাণহানি খুলনায় ১০ ও রাজশাহীতে ৯ জন। সারা দেশে মোট প্রাণহানি হল ১২,৯৪৯ জনের। গত এক সপ্তাহে সারা দেশে সংক্রমণ বেড়েছে প্রায় ৪%। এ নিয়ে শঙ্কিত স্বাস্থ্য অধিদপ্তর। গত এক সপ্তাহে যে প্রবণতাটি আছে সেখানে শতকরা হিসেবে শনাক্তের হারটিও বেড়েছে ১২%, খানিকটা উপরে, এবং মোট রোগীর সংখ্যাটিও একটু বেশি। এবং এই জন্য আমরা বলবো যে এই যে বাড়তি যে প্রবণতাটি, সেই দিকে আমাদের সবারই নজর রাখতে হবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মানবার যে বিষয়গুলোর কথা আমরা গত ১ বছরেরও বেশি সময় ধরে বলছি, সঠিক নিয়মে নাক মুখ ঢেকে মাস্ক ব্যবহার করা, পরিধান করা, প্রয়োজন অনুযায়ী সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড বা তার বেশি সময় হাত ধুয়ে ফেলা। সুস্থ হয়েছেন আরও ২,২৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮,৫৭,৫৬৯ জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে করোনা সংক্রমণের হার বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সংক্রমণ রোধে দেশের বিভিন্ন এলাকায় লকডাউন দেওয়া হলেও সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানতে অনীহা রয়েছে প্রায় সবার।
এদিকে রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে 24 ঘন্টায় 8 জন এবং খুলনা মেডিকেলে 7 জন মারা গেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে করোনা সংক্রমণের হার গত কদিন ধরেই 40 থেকে 45% মধ্যে রয়েছে। সংকট মোকাবিলায় রাজশাহী মেডিকেলের প্রতিটি করোনা ওয়ার্ডে অতিরিক্ত বেড দেওয়া হলেও সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মানুষকে সম্পৃক্ত করতে হবে। সম্পৃক্ত করার জন্য যে পদক্ষেপগুলো হয়তো সবাই নিচ্ছেন, সবাই করছেন, কিন্তু এই বর্তমান পরিস্থিতির জন্য সেটা হয়তো যথেষ্ট হচ্ছে না। খুলনায় গত 24 ঘন্টায় মারা গেছে 7 জন। এদের মধ্যে খুলনার 3 জন, বাগেরহাটের 2 জন আর যশোর ও ঝিনাইদহে 1 জন করে। প্রতিরোধে কঠোর বিধিনিষেধের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা অনেক কম। লকডাউন আমরা দিচ্ছি নামে মাত্র, কিন্তু লকডাউন আছে কোথাও আছে। দেখেন রাস্তাঘাট, দোকানপাটে মানুষজনের চলাচল স্বাভাবিকই আছে। লকডাউনের মধ্যেও সাতক্ষীরায় বেড়েই চলছে সংক্রমণ। গত 24 ঘন্টায় 182 জনের মধ্যে 108 জনই করোনা আক্রান্ত হয়েছেন, শতকরা হারে যা 59%। প্রশাসনের নজরদারি যথেষ্ট ভালো আছে, কিন্তু গ্রামের দিকে মানে একটু কম, আর হাট বাজারগুলোয় আর একটু কম আছে। শনাক্তের সংখ্যা বিবেচনায় যশোর ও অভয়নগর পৌরসভার সবকটি ওয়ার্ডকেই কঠোর স্বাস্থ্যবিধির আওতায় আনা হয়েছে। মাস্ক না পরে বাসা থেকে অতিরিক্ত বাইরে ঘোরাঘুরি করতেছে, যার কারণে করোনা পরিস্থিতি আরও তীক্ষ্ণ আকারে ধারণ করতে পারে। বাগেরহাটে গত 24 ঘন্টায় করোনা সংক্রমণের হার 43%। কুষ্টিয়ায় শনাক্তের হার 33.50 হলেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত। চুয়াডাঙ্গার দামুরহুদা ও জীবননগর এলাকায়ও বাড়ছে সংক্রমণ। নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভা এলাকায় সপ্তাহব্যাপী লকডাউন সফল করতে মাঠে রয়েছে পুলিশ প্রশাসন। আমরা এই 7 দিন ব্যাপকভাবে এটা করার ব্যবস্থা করব। আমরা সমস্ত পৌরসভাকে চারদিক দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে, কোনো গণপরিবহন চলবে না, কোনো দোকানপাট খোলা থাকবে না। চাঁপাইনবাবগঞ্জে নমুনা পরীক্ষার পরিমাণ কমে যাওয়ায় শনাক্তের হার কমেছে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস। বিধিনিষেধ অমান্য করে অবাধে চলাচল করছে মানুষ। বাড়ি থেকে না বের হলেও কিন্তু উপায় নাই, আমাকে বের হতেই হবে। নোয়াখালীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও সড়ক ও ফুটপাতের দোকানগুলোতে রয়েছে লোকজনের বাড়তি ভিড়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে করোনা সংক্রমণের উচ্চ হার দেখা গেছে 46 জেলায়। সবচেয়ে বেশি শনাক্তের হার কুড়িগ্রাম এবং পিরোজপুরে, শনাক্তের হার সেখানে 71%। রংপুর বিভাগের প্রতিটি জেলাতেই করোনার উচ্চ সংক্রমণ, আর নতুন করে রোগী বাড়ছে 14 জেলায়। দিন যত যাচ্ছে দেশে করোনা পরিস্থিতির তত অবনতি হচ্ছে। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুও, দেখা দিচ্ছে নানা সংকট। কুড়িগ্রাম, পিরোজপুর, সাতক্ষীরা সহ 5 জেলায় শনাক্তের হার 50% বেশি, আর 16 জেলায় শনাক্তের হার 30-এর বেশি। 1 মাস আগে সীমান্তের কয়েক জেলায় বেশি সংক্রমণ থাকলেও এখন করোনার উচ্চ সংক্রমণ ছড়িয়েছে 46 জেলায়। সীমান্তবর্তী জেলার পর নতুন করে রোগী বেড়েছে 22 জেলায়। বেশি সংক্রমণ পিরোজপুর, কুড়িগ্রাম, ঝালকাঠি, ঠাকুরগাঁও, নড়াইল, গোপালগঞ্জ ও লালমনিরহাটে। বিভাগ বিবেচনায় সবচেয়ে বেশি শনাক্তের হার খুলনায় 36%। যেসব সীমান্তবর্তী জেলাগুলোতে আছে সেখান থেকে কিছু না কিছু মানুষের সংক্রমণ একটু পাশাপাশি চলে আসছে, এটা ভালো খবর না। ভালো খবর না এই জন্য, যদি আপনি আরও সেন্ট্রালে চলে আসেন তাহলে পুরো জায়গাটাই আসলে সংক্রমণ বেড়ে যাবে। এই জন্য যেসব স্বাস্থ্যবিধিগুলোর কথা বলা আছে এবং লকডাউন বলেন, এটা যদি খুব ভালোভাবে কড়াকড়ি পালন হয় তাহলে আপনি সংক্রমণের হারটা কমাতে পারবেন, তা নাহলে কিন্তু এটা বাঁধভাড়া হয়ে যেতে পারে। বুধবার খাগড়াছড়িতে করোনা শনাক্তের হার 100, কিন্তু নমুনা পরীক্ষা হয়েছে মাত্র 3টি। শরীয়তপুর ও বান্দরবানে কোনো নমুনাই পরীক্ষা হয়নি। 18টি জেলায় নমুনা পরীক্ষার সংখ্যা 50-এর কম। পরীক্ষা বাড়াতে দরিদ্রদের জন্য বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মানুষের পরীক্ষা বেশি করার জন্য আমরা সবসময় বলি যে পরীক্ষা করান, যেখানে অনেক জনসাধারণ এই ক্ষেত্রে আগ্রহী হয় না। আপনারা জানেন যে আমাদের সরকারি আসলে পরীক্ষার মূল্য মাত্র 100 টাকা, কিন্তু ওইসব এলাকায় যেখানে সংক্রমণ বাড়ছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় যারা দরিদ্র, তাদের জন্য এই পরীক্ষাটা বিনামূল্যে করার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীতে বুধবার সংক্রমণের হার কিছুটা বেড়েছে। শনাক্তের হার 5.84%, আর বিভাগ হিসেবে ঢাকায় শনাক্ত সবচেয়ে কম 7%। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আর জয়ী হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যেতে রঙিন স্বপ্ন দেখছে বিএনপি, তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও
মন্তব্য করেছেন তিনি। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে 2023 সালে। এখনই সরব হয়ে উঠেছে প্রধান দুই রাজনৈতিক দল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ জিততে পারবে না জেনেই নানা কৌশল অবলম্বন করছে। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে শক্তিশালী আন্দোলন প্রয়োজন বলে মনে করেন তিনি। একদিকে আওয়ামী লীগ শত্রু, আরেকদিকে করোনা শত্রু, দুই দানব তছনছ করে দিচ্ছে সবকিছু। ফলে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, কিন্তু এটাকে জয় করতে হবে, তো যুদ্ধ করতেই হবে। এরা আপনাকে এমনি এমনি ক্ষমতা দিয়ে দেবে না, এবং ওরা জানে যে নির্বাচন করে ওরা কোনোদিন জিততে পারবে না। সুতরাং নির্বাচন খেলা করবে, নির্বাচনের নাটক করবে, তামাশা করবে, কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে ওরা নিজেদেরকে জয়ী ঘোষণা করবে। জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিভিন্ন সময় নির্বাচনকে কলঙ্কিত করেছে বিএনপি। এবারও সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। বুধবার নিজ বাসভবন থেকে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ক্ষমতা যেতে ফখরুল সাহেবরা রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দেখছেন। তাদের নির্লজ্জ মিথ্যাচারে মানুষ হাসে। বিএনপির ভয় পাওয়ার কোনো কারণ নেই। সংবিধান সম্মতভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের ন্যায় যথাসময়ে নির্বাচন হবে। ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ওবায়দুল কাদের। গণতন্ত্রকে দেশে মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুসন্ধানের স্বার্থে হেফাজত নেতাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা দুর্নীতি দমন কমিশনের। এরই মধ্যে 50 হেফাজত নেতার বিদেশ সফরের তথ্য জানতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে সংস্থাটি। বুধবার দুপুরে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন দুদক সচিব। নারায়ণগঞ্জে রিসোর্ট কাণ্ডের পর বেরিয়ে আসতে থাকে হেফাজত নেতা মামুনুল হকের বাড়ি, গাড়ি আর বিপুল লেনদেনের তথ্য। সংগঠনের তহবিল ও অনুদান আত্মসাতের অভিযোগ ওঠে নেতাদের বিরুদ্ধে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে 50 হেফাজত নেতার সম্পদের খোঁজে নামে দুদকের দল। খোঁজ পেতে আর্থিক গোয়েন্দা সংস্থা, ভূমি অফিস, পুলিশ ও ইমিগ্রেশনে চিঠি দিয়েছে সংস্থাটি। আমরা যেমন তাদের ইমিগ্রেশনে চিঠি দিয়েছি তাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়, তাদের তারপরে ভূমি অফিসে চিঠি দিয়েছি তাদের কোনো জমি জমা অ্যাসেট মাদ্রাসা সংক্রান্ত, তারপরে আপনার ব্যাংকে কোথায় অ্যাকাউন্ট আছে, এই জায়গাগুলো। দুদকের অনুসন্ধান শুরু হবার পর বিদেশে পালিয়ে গেছে পিকে হালদার সহ অনেক অভিযুক্ত। তাই হেফাজত নেতাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারে দুদক। তাদের কি বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিবেন, দেওয়া কি উচিত? প্রয়োজন হলে তদন্তকারী অফিসার জানাবে আমাদের, আমরা ব্যবস্থা। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য পাওয়ার পর হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদ শুরু হতে পারে বলেও জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 27 বছর আগে নওগাঁর হাশেম রেজা টগর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া 16 আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। এই রায় দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 5 বিচারপতির বেঞ্চ। দণ্ডবিধির 149 ধারায় দলবদ্ধ সংঘর্ষের অপরাধের দায় সংশ্লিষ্ট সবার বলে তাদের দণ্ড দিয়েছিল বিচারিক আদালত এবং হাইকোর্ট। 1994 সালে নওগাঁর কেশাইল গ্রামে পুকুরে মাছ চাষ ও পাড়ে গাছ লাগানো নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে নিহত হন হাশেম রেজা টগর। ওই মামলায় 2005 সালে ডাক্তার নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড ও অন্য 18 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নওগাঁর বিচারিক আদালত। 2011 সালে নুরুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন দেয় হাইকোর্ট। যাবজ্জীবন বহাল থাকে অন্য 18 জনের। বুধবার আপিল করা 16 জনকে খালাস দেয় আপিল বিভাগ। উক্ত রায়ের বিরুদ্ধে 16 জন আসামি আপিল বিভাগে আপিল করেন। অদ্য শুনানি অন্তে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সকল আসামিদের বেকসুর খালাস প্রদান করেন। দণ্ডবিধির 149 ধারা অনুযায়ী দলবদ্ধ সংঘর্ষে কোনো অপরাধ হলে তার দায় সবার উপর সমানভাবে বর্তায়। সে ধারা বিবেচনায় 18 আসামিকে যাবজ্জীবন দিয়েছিল বিচারিক আদালত ও হাইকোর্ট। এ প্রশ্নে দুপক্ষের যুক্তি ও ব্যাখ্যা শুনে আসামিদের আবেদন মঞ্জুর করে খালাস দিয়েছে আপিল বিভাগ। বেআইনি কোনো সমাবেশ এর মাধ্যমে জনতাবদ্ধ হয়ে
বেআইনি কোনো জনতাবদ্ধ হয়ে যদি কেউ ওখানে যায় এবং সেখানে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, সেই অপরাধ যদি একজনেও করে, তাহলে সবাই বাকি যারা থাকবে তারা সবাই সমানভাবে দায়ী হবেন। তারা মারাত্মক অস্ত্রশস্ত্রে গেছে, সুতরাং তাদের সবাই উদ্দেশ্যই ছিল যে এইখানে তারা একটা আক্রমণ করবে, এবং সেই ঘটনাটা তো ওখানে ঘটছে। ঘটনাটা ঘটার ক্ষেত্রে যে গুলি করছে এটাই প্রমাণ করে যে তারা ঘটনার উদ্দেশ্যে গিয়েছিল। সকল আসামিদের এই ঘটনার সম্পর্কে পূর্বের নলেজ থাকতে হবে, কিন্তু এই বিষয়টা সরকার পক্ষ প্রমাণ করতে না পারার কারণে মাননীয় আদালত আসামিদেরকে খালাস প্রদান করে। ডাক্তার নুরুল ইসলাম রাষ্ট্রপতির ক্ষমায় কারামুক্ত হন 2013 সালে। তিনি সহ মারা গেছেন এ মামলার আরও 5 আসামি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমানে যে ধরনের ভারী বৃষ্টি হচ্ছে তার ধারণ ক্ষমতা রাজধানীতে নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, তবে 3 ঘন্টার মধ্যে যেন বৃষ্টির পানি নেমে যায় তার নিশ্চিতের চেষ্টা চলছে। সকালে সিটি কর্পোরেশনের বর্জ্য স্থানান্তর কেন্দ্র ও পার্ক উদ্বোধন শেষে এসব কথা বলেন মেয়র তাপস। ওয়াসার কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর রাজধানীর বিভিন্ন খাল ও নর্দমা থেকে 7,35,000 টনের বেশি বর্জ্য সরিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নানা সময়ে 2 মেয়রই জানিয়েছিলেন এবারের বর্ষায় হবে না জলাবদ্ধতা, কিন্তু গেল 1 জুন 85 মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীর অনেক রাস্তা ডুবে যায় পানিতে। টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা গেছে জলাবদ্ধতা। দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, এবার যে ধরনের ভারী বৃষ্টি হচ্ছে তা নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থাই নেই ঢাকায়। যেই বৃষ্টি আমাদের ঢাকা শহরে হয় এই বর্ষা মৌসুমে, সেই বৃষ্টির পানি ধারণ করার ক্ষমতা ঢাকা শহরের নাই। আমরা এখন যেই ধারণ ক্ষমতা আছে, যেই অবকাঠামো আছে, সেখানে যেন অন্তত পক্ষে পানিটা যেতে পারে, নিষ্কাশন হতে পারে এবং পরবর্তীতে নদীতে প্রবাহিত হতে পারে, সেই কার্যক্রমটা আমরা এখন হাতে নিয়েছি। আমরা এই পর্যন্ত যতটুকু করেছি তাতে কিছু সুফল আমরা পাচ্ছি। জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 103 কোটি টাকার উন্নয়ন কাজ চলছে বলেও জানান মেয়র। এ সময় রাজধানীবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান তার। যে নালা নর্দমা আমাদের যে সকল জায়গায় দেখছি আমরা যে বর্জ্য গিয়ে স্তূপ আকার ধারণ করছে এবং যার কারণেই আমাদের পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। রাজধানীর কোনো সড়কে যেন 3 ঘন্টার বেশি পানি আটকে না থাকে তা নিশ্চিতে কাজ চলছে বলেও জানান দক্ষিণ ঢাকার মেয়র। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাহাড় ধসের শঙ্কায় আগামী 3 মাস বন্ধ থাকবে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থেকে সীতাকুণ্ডের ফৌজদারহাট পর্যন্ত লিংক রোড। মঙ্গলবার সন্ধ্যা থেকে এই সড়ক দিয়ে যানবাহন এবং পথচারী চলাচল বন্ধ ঘোষণা করে দেয় সিডিএ কর্তৃপক্ষ। সিডিএর প্রধান প্রকৌশলী হাসান বিন শামস জানিয়েছেন, বায়েজিদ বোস্তামি থেকে সীতাকুণ্ডের ফৌজদারহাট পর্যন্ত লিংক রোডে একটি ওভারব্রিজ নির্মাণের কাজ চলছে। এছাড়া শুক্র এবং শনিবার সহ অন্য ছুটির দিনে অনেক পর্যটক বেড়াতে সেখানে যান। এ সময় পাহাড় ধসের ঘটনা ঘটলে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে আগামী 30 আগস্ট পর্যন্ত সড়কটি বন্ধ থাকবে। আগামী 3 মাসে ঝুঁকিপূর্ণ পাহাড়ের রক্ষণাবেক্ষণ করা হবে। বাংলাদেশ থেকে এবার হজে যাওয়ার বিষয়ে সৌদি সরকার সুনির্দিষ্ট কোনো বার্তা দেয়নি বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তাই চলতি বছরের হজযাত্রা এখনো অনিশ্চিত বলছেন প্রতিমন্ত্রী। তবে যদি সুযোগ আসে হজযাত্রী পাঠানোর প্রস্তুতি আছে বলে জানিয়েছেন তিনি। আগামীকাল 50টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। কিছুদিন আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিভিন্ন গণমাধ্যমে এসেছিল এবছর স্থানীয় 15,000-এর সঙ্গে বিভিন্ন দেশ থেকে আরও 45,000 জন হজে অংশ নিতে পারবেন। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান জানিয়েছেন, হজের ব্যাপারে সৌদি সরকারের কাছ থেকে এখনও কোনো বার্তা আসেনি। তবে সে দেশ থেকে কোনো সিদ্ধান্ত এলে দ্রুত হজযাত্রী পাঠানোর জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে সরকারের। এখন পর্যন্ত কোনো কিছু কোথাও হয়নি, অথচ অনেকেই কিন্তু অনেক আলোচনায় করছেন, সম্পূর্ণ কিন্তু এখন পর্যন্ত এইগুলো মিথ্যা বানোয়াট। আমরা যখন সৌদি বাদশার পক্ষ থেকে আমাদেরকে জানালে আমরা বিস্তারিত তথ্য তখন আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হব। বিভিন্ন দেশ থেকে যদি স্বল্প সংখ্যক হজযাত্রীকে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার, সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোন দেশ থেকে কতজন যাবেন তা নির্ধারণ করার এখতিয়ার সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের। একটা নির্দিষ্ট সীমা রেখা আছে, সময় থাকে, সেই সময় কিন্তু পার হয়ে গেছে।
এবং এই মাসের মধ্যে যদি কোনো খবর আসে এরকম আমরা আপনাদেরকে জানাবো সাথে সাথে। আবার এটাও হতে পারে স্বল্প সংখ্যক লোক হয়তো যাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। যদি সারা বিশ্বের থেকে মনে করেন 20,000 লোক নিলেন, হয়তো তার অংশ হিসাবে আমরা যে পার্সেন্টেজ যেটা পাবো সেটা হয়তো তারা উল্লেখ করে বলবেন তখন আমরা আপনাদেরকে এটা সুনির্দিষ্ট মতামত দিতে পারবো। মুজিব বর্ষ উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। ভবিষ্যতে সেখানেই দেশের 50 ভাগ হজযাত্রীর নিবন্ধনের সুযোগ মিলবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে নির্মিত 560টি মডেল মসজিদের মধ্যে 50টি উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে। আগামীকাল ভার্চুয়ালি এসব মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে 40% জায়গার উপর 3 ক্যাটাগরিতে মসজিদগুলি নির্মিত হচ্ছে। এই ক্যাটাগরির প্রতিটি মসজিদে একসঙ্গে প্রায় 1200 ব্যক্তি নামাজ আদায় করতে পারবেন। আর উপজেলা ও উপকূলীয় এলাকার মডেল মসজিদগুলোতে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন 900 জন। আধুনিক সব সুযোগ সুবিধা সহ এসব মসজিদে থাকছে হেফজ বিভাগ, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, গবেষণা কেন্দ্র, শিশু শিক্ষা, পর্যটকদের আবাসন, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ সহ ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা। করোনার প্রভাবে দেশে দরিদ্রের সংখ্যা বেড়েছে, এটি স্বীকার করেন না অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি বলেছেন, পরিসংখ্যান ব্যুরো বা সরকারি সংস্থা ছাড়া কারো তথ্য গ্রহণযোগ্য নয়। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রস্তাবিত বাজেটে কোনো দুর্বলতা নেই বলেও দাবি করেছেন তিনি। 1.5 বছরের বেশি সময় ধরে চলতে থাকা করোনা মহামারীতে কাজ হারিয়েছেন লাখো মানুষ। দেশের বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থার হিসেবে এ সময় নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে 1.5 থেকে 2 কোটি মানুষ। কিন্তু গত বৃহস্পতিবার বাজেট বক্তৃতা দেওয়ার সময় অর্থমন্ত্রী বলেছেন, মহামারীতে দেশে দারিদ্র্য পরিস্থিতি বিপর্যয়ের পর্যায়ে যায়নি। নতুন দরিদ্রদের জন্য আলাদা কোনো তহবিলও গঠন করা হয়নি বাজেটে। এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানের তথ্য ছাড়া বেসরকারি সংস্থার হিসেব তিনি আমলে নেবেন না। বাজেটে কোনো উইক দিক নাই, কোনো উইকনেস নাই, স্ট্রেংথ ছাড়া। আমার কাছে সবই স্ট্রেংথ। আপনি যেটা বলছেন আমাদের, অথবা আমি কারো নাম বলতে চাই না এবং কোনো পার্টিকুলার কোনো সেগমেন্টকে উল্লেখ করতে চাই না। এখন আমরা যখন বাজেটটি বাস্তবায়ন শুরু হবে তখন আপনারা দেখতে পাবেন কারা বেনিফিশিয়ারি। মন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে কোনো দুর্বলতা নেই। বাজেট বাস্তবায়ন শুরু হলে উপকারভোগী কারা তা বোঝা যাবে। বিশ্বব্যাংকের জিডিপি পূর্বাভাস সঠিক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, অর্থবছর শেষে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি হবে বাংলাদেশের। যাদের কাছে লিস্ট আছে 2 কোটি, 2.5 কোটি বা 3 কোটি বা 1 কোটি বা ইভেন 10 জন, তারা কোথায় পেয়েছে সেই তথ্য আমার জানা দরকার। আর এই কাজটি আমাদের নিজস্ব ইনহাউস আমাদের প্রতিষ্ঠান আছে, আমাদের পরিসংখ্যান, তারা দেখবে। আমাদের নিজস্ব ইনহাউস একটা গবেষণা প্রতিষ্ঠান BIDS আছে। 2579 কোটি 30 লাখ টাকায় 11 ক্রয় প্রস্তাব অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে আছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের জন্য প্রযুক্তি যন্ত্রপাতি ক্রয়ের প্রস্তাব। উম্মুন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি সপ্তাহে এই দ্বিতীয়বারের মতো 10.5 বছরের মধ্যে রেকর্ড লেনদেন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। এ সময় 3.5 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে DSEX সূচকটিও। চাপ কাটিয়ে পুঁজিবাজারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের। এর ফলে বুধবারে লেনদেন শুরুর 72 মিনিট পরই ডিএসইতে লেনদেন ছাড়াই 1000 কোটি টাকা। দিন শেষে মোট লেনদেন হয়েছে 2700 কোটি 55 লাখ টাকা, যা 10.5 বছরের সর্বোচ্চ লেনদেন। এর আগে 2010 সালে 6 ডিসেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল 2711 কোটি টাকা। লেনদেনের সাথে রেকর্ড হয়েছে সূচকের বৃদ্ধিতেও। লেনদেন শেষে DSEX বেড়েছে 31.89 পয়েন্ট, অবস্থান করছে 6055 পয়েন্টে, যা 3 বছর 4 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান। হাতবদলে অংশ নেওয়া 369টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 56% শেয়ারের, কমেছে 124টির এবং অপরিবর্তিত 37টির। বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ায় মৌলভিত্তিক শেয়ারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে বলে জানান বাজার সংশ্লিষ্টরা। মৌলিক শেয়ারে বিনিয়োগ হচ্ছে এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করেছেন এবং কেউ যাতে সিরিয়াল ট্রেডিং করে, কেউ যাতে ম্যানিপুলেশন করে
বাজারকে প্রভাবিত করতে না পারে, সেজন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনেকগুলি পদক্ষেপ নিয়েছে। মার্কেটে পার্টিসিপেশন অনেক বেড়েছে, মানুষের প্রত্যাশাও বেড়েছে, এবং আমাদের বাজেটে যে সত্যিকার অর্থে কিছু পজিটিভ দিক এসেছে। এই পলিসিগুলো যখন ইমপ্লিমেন্ট হবে এবং বাজেটের যে পজিটিভ দিকগুলো যখন ইমপ্লিমেন্টেশনে যাবে, তখন পুঁজিবাজার সত্যি আরও এগিয়ে যাবে। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড এবং শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 84.36 পয়েন্ট। লেনদেন হয়েছে 76 কোটি 52 লাখ টাকা শেয়ার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগে জৈব সুরক্ষা বলয় ভাঙার কারণে শাস্তি পেতে হয়নি মোহামেডানকে। দুঃখ প্রকাশ করে পার পেয়ে গেছেন দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। মঙ্গলবার জৈব সুরক্ষা বলয় নিয়ে বিসিবি ও সিসিডিএম এর শুনানিতে মোহামেডানকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য ক্লাবকে নোটিশ দেয়া হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে ঢাকা লিগ মাঠে ফিরিয়েছে বিসিবি। জৈব সুরক্ষা বলয় নিশ্চিতে ক্রিকেটারদের রাখা হয়েছে 5 তারকা হোটেলে, কিন্তু সবার চোখের সামনে মোহামেডানের অনুশীলনে জৈব সুরক্ষা বলয় প্রশ্নের মুখে পড়েছে। 4 জুনের ঘটনার পর তদন্ত নামে সিসিডিএম। মঙ্গলবার শুনানিতে অংশ নেন সাকিব সহ মোহামেডান ক্লাবের কর্তারা। শুনানিতে জৈব সুরক্ষা বলয় ভাঙার কথা স্বীকার করে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। আনফরচুনেটলি যে ব্রিচ হয়েছে তারাও সেটা দেয়ার অ্যাওয়্যার অফ ইট এবং তারা সেটাও শেয়ার করেছেন অ্যান্ড তারা দুঃখ প্রকাশ করেছেন। আমরা বিসিবি থেকে এবং সিসিডিএম থেকে মেক শিওর করতে চাই টুর্নামেন্টে যাতে সেফলি এবং সামনে সুন্দরভাবে হয়। তদন্ত শুরুর আগে মোহামেডানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন সিসিডিএম চেয়ারম্যান, কিন্তু অল্পতে বেঁচে যায় ক্লাবটি। শাস্তি পেতে হয়নি, দুঃখ প্রকাশ করেই পার পেয়েছে মোহামেডান। আমরা সকল ক্লাবের সাথে যোগাযোগ করেছি এবং কন্টিনিউয়াসলি উই আর ওয়ার্কিং টু মেক শিওর ভায়াবল মেইনটেনেন্সটা যাতে ঠিক থাকে, যাতে সামনে আবার এরকম কোনো ব্রিচ না হয়। সেই কারণে মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ এবং প্লেয়ারকেও আমরা একটা লেটার নোটিস আমরা দিব। লিগের মাত্র 5 রাউন্ড শেষ হয়েছে। নিশ্চিদ্র জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে ঢাকা লিগ শেষ করতে সিসিডিএম এর সামনে পাহাড় সম চ্যালেঞ্জ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একদিন বিরতির পর বৃহস্পতিবার আবার শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। ষষ্ঠ রাউন্ডে বিকেএসপিতে বিগ ম্যাচে মুখোমুখি হবে টেবিলের শীর্ষ 2 দল প্রাইম দোলেশ্বর এবং প্রাইম ব্যাংক। ম্যাচ শুরু সকাল 9টায়। ছন্দে রয়েছেন প্রাইম ব্যাংকের তামিম, বল হাতে সপ্রতিভ ও মুস্তাফিজ, কিন্তু তাদের প্রতিপক্ষ দোলেশ্বর টেবিলের শীর্ষে। দুপুর 1:30টায় শাইনপুকুরের মুখোমুখি হবে আবাহনী। 5 ম্যাচে 4 জয় নিয়ে টেবিলের 3-এ আছে আকাশী নীলরা। খারাপ সময় পেছনে ফেলার চ্যালেঞ্জে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের সামনে। প্রথম 3 ম্যাচ জয়ের পর টানা 2 হারে ব্যাকফুটে সাকিবের দল। মিরপুরে এবার তাদের প্রতিপক্ষ লেজেন্ডস অফ রূপগঞ্জ। এদিকে জৈব সুরক্ষা বলয় ভাঙার কারণে সতর্ক বার্তার সঙ্গে নিয়ে এই ম্যাচে নামবে সাদা কালোরা। ব্যাট হাতে বড় রানের অপেক্ষা সাকিবের। দেশের ফুটবলের কাঠামো ঠিক না হলে এরকম হতাশা আরও দীর্ঘায়িত হবে। সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবেই প্রতিনিয়ত ভুগতে হচ্ছে বাংলাদেশকে, বলছেন সাবেকরা। উন্নতির জন্য ঘরোয়া লিগের সাথে একাডেমির বিকল্প নেই বলেও জানান টিটু, মানিক, চুন্নুরা। সুনীল ছেত্রীর মাথায় যেতে দিলেন না, এবারে কিন্তু হেডার। শক্ত প্রতিপক্ষের মোকাবেলায় জমাট রক্ষণের সাথে কাউন্টার অ্যাটাকের মন্ত্র বাংলাদেশকে কতটা এগিয়ে নিচ্ছে সেই প্রশ্ন উঠতেই পারে। মনোযোগ হারানোর রোগ জেকে বসে শেষ দিকে এসে, যার মাসুল দিয়ে ম্যাচ হারের জ্বালা কেবলই বাড়ছে। ডিরেকশনটাও চমৎকার, শেষ পর্যন্ত কাতার মিশনে 2 ম্যাচে 3 গোল হজম করেছে বাংলাদেশ। তারপরও রক্ষণভাগ দিয়েছে সম্ভাবনার বার্তা, যেখানে তপুর আহমদের সাথে তারিক কাজীর অন্তর্ভুক্তি যোগ করেছে ভিন্ন মাত্রা। কিন্তু মাঝমাঠে ঘাটতি আর গোল স্কোরারের খরা কবে কাটবে, সেটাই কেবল এগিয়ে নিতে পারে দেশের ফুটবলকে। জেমি যে অ্যাডাপ্ট করেছে যে ফরমেশন বা যে স্টাইলটা, ওটা আমার মনে হয় ঠিকই ছিল। ট্রানজিশন মোমেন্টে বাংলাদেশ যেন কাউন্টার অ্যাটাকে যেতে না পারে, খুব তাড়াতাড়ি ক্লোজ ডাউন করেছে এবং 3 ইন দ্য ব্যাক রেখে দিয়েছে। কারণ 4 ব্যাক খেললে হয় কি, 2 উইং ব্যাক একটু উপরে থাকলে সেন্টার ব্যাকের তখন বিপদে পড়ার চান্স থাকে। একটা দলকে ঠেকাতে হলে আমার আক্রমণ ভাগ অনেক স্ট্রং হতে হবে, মধ্যমাঠ ভালো খেলতে হবে। শুধু ডিফেন্সের উপর নির্ভর করে কিন্তু ফুটবল খেলা যায় না, সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। ঘুরে ফিরে আঙুল দেশের ফুটবলের কাঠামোর দিকে। একাডেমি মানসম্মত ক্লাব না থাকায় সমস্যার সমাধান কেবলই কাগজে কলমেই সীমাবদ্ধ। ক্লাবকে এগিয়ে আসতে হবে, কারণ ওদের দেশে এখন
ক্লাবগুলি কিন্তু সব কিছু করছে। মাস্ট হ্যাভ টেকনিক্যাল ডিরেক্টর, মাস্ট হ্যাভ একাডেমি, আদারওয়াইজ আইএসএল খেলা যাবে না, হাই লিগ খেলতে পারবেন না। সো এই জিনিসগুলি আসলে আমাদের করতে হবে। আর আমরা হচ্ছে ওই শর্ট টার্ম সবসময় চিন্তা করি, উই হ্যাভ টু বি লং টার্ম। ইন্ডিয়া যে জায়গাটাতে এগিয়ে গেছে সেটা শুধু তাদের ভিশনটা দেখলে তারা একসময় ওয়ার্ল্ড কাপ খেলবে তারা চিন্তা করছে, তাদের সেই টার্গেট নিয়ে তারা এগোচ্ছে। তাদের ক্লাবগুলোর একাডেমি আছে, পার্সোনাল একাডেমি আছে, অনেক একাডেমি আছে যেটা আমাদের দেশে গড়ে ওঠেনি। সঠিক কাঠামো এবং দিক নির্দেশনায় পারবে লাল সবুজের ফুটবলকে এগিয়ে নিতে। বন্ধুর পথে বাফুফের সাথে ক্লাবগুলোর সমন্বয় সবচেয়ে জরুরি। এবারে কিন্তু ভালো একটা সুযোগ আছে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়েকে 2-0 গোলে হারিয়ে শতভাগ জয় ধরে রাখল ব্রাজিল। এদিকে 2 গোলে এগিয়ে থেকেও জয় পেল না আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে 2-2 ড্র করে পয়েন্ট হারিয়েছে মেসিরা। প্রতিপক্ষের মাঠে নেইমারের কল্যাণে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। আর্জেন্টিনাকে রুখে দেয়া প্যারাগুয়ে লড়াই করলেও প্রথমার্ধে পায়নি গোলের দেখা। বিরতির পরও অব্যাহত আক্রমণ পাল্টা আক্রমণ। শেষ দিকে ইনজুরি টাইমে জয়ের ব্যবধান বাড়ান লুকাস পাকুয়েতা। এদিকে কলম্বিয়ার মাঠে হতাশ হয়েছে আর্জেন্টিনা। ক্রিস্টিয়ান রোমেরো এবং লেয়ান্দ্রো পারেদেসের গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তে। পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই সফল পেনাল্টিতে ব্যবধান কমান লুইস মুরিয়েল। নাটকীয় ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনাকে হতাশ করেন বোরহা। শেষ করব সংবাদ সন্ধ্যা, তবে তার আগে শিরোনামগুলো মনে করে দেব আরো একবার। করোনার উচ্চ সংক্রমিত এলাকায় ভোটের বিপক্ষে মন্ত্রিপরিষদ, সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনের বৈঠক কাল। করোনায় আরো 36 জনের মৃত্যু, নতুন রোগে 2537 জন, শনাক্তের হার 12.33%। নির্বাচনে আওয়ামী লীগকে ছাড় দেয়া হবে না মন্তব্য ফখরুলের, ষড়যন্ত্র ব্যর্থ হবে বলছেন কাদের। এবং হেফাজত নেতাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার চিন্তা দুদকের, 50 নেতার সফরের তথ্য চেয়ে ইমিগ্রেশনে চিঠি। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।